মহারাজ, রাজসভায় দাঁড়িপাল্লা কেন? প্রতিদিন ওজন মাপা হবে, কার মহারাজ? তোমার আর আমার। দেখবো কার ওজন বেশি। এ আর ওজন করে মাপার দরকার কি মহারাজ? আমি আপনার থেকে ওজনে একটু বেশি হব। দেখুন মহারাজ, গোপাল কি বলছে? গোপাল বলছে গোপাল আপনার থেকে ভারী। ভারী কথার অর্থ জানেন তো মহারাজ? আমি তো ভারী বলিনি, আমি বলেছি ওজন বেশি। ওজন বেশি মানে তুমি বেশি ভারী। কথার মারপ্যাচ দিয়ে তো তুমি বেরিয়ে যেতে পারবে না গোপাল। বসার আগে দাঁড়িপাল্লায় বসো। এই মাটি করেছে, এবার দাঁড়িপাল্লায় গিয়ে বসতে হবে। হ্যাঁ, বসতে হবে। কার ওজন বেশি দেখতে হবে না? পাল্লা একদিকে তুমি আর একদিকে মহারাজ বসবে। নাও নাও, বসে পড়ো পাল্লার একদিকে, আর আরেকদিকে আমি বসছি। এই দেখুন, পাল্লায় বসার কি দরকার ছিল মহারাজ? আমার অভিজ্ঞতাই তো বলে দিচ্ছে আপনি হালকা মানুষ, আমি ভারী মানুষ। পাল্লার ওপরে আপনি, পাল্লার নিচে আমি। মহারাজ আপনাকে কি বলছে? বলছে আপনি নাকি হালকা। মন্ত্রী মশাই, আপনি পারেনও। যে মানুষটি হালকা সে তো উপরেই থাকবে, আর ভারী মানুষ নিচেই থাকবে। এটাই তো বিজ্ঞান মহারাজ। আরেকটা জিনিস দেখুন, আমি তো আপনার নিচেই থাকতে চাই মহারাজ। আপনি মহারাজ আমার মাথার উপর, আর আমি গোপাল আপনার সেবক, আপনার পায়ের নিচে। এটা তো ভাবিনি। সঠিক বলেছে। কি তাই না মন্ত্রী? মহারাজ আপনি কথার মার প্যাচে ভুলবেন না। কায়দা করে আপনাকে হালকা বলছে। হালকা মানে আপনার সারবস্তু কিছু নেই। কি বটে, তোমার এত বড় আস্পর্ধা? তোমাকে আমি হালকা করবই। সে মহারাজ আপনি আমাকে হালকা করুন, ভারী করুন, মাঝারি করুন, যা খুশি করতে পারেন, কিন্তু দয়া করে সঠিক বিবেচনা করে বিচার করুন মহারাজ। মহারাজ দেখুন, শুনুন, আপনার প্রিয় গোপাল আপনাকে কি বলছে। কি বলছো বলো তো? গোপাল বলতে চাইছে যে আপনি চিরকাল হালকাই থাকবেন। তাই? বেশ, আমিও মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, আমিও তোমাকে বলছি, 7 দিনের মধ্যেই আমি তোমার থেকে ভারী হয়ে যাব। আপনি তো ভারী মহারাজ, মানি, সম্মানী। বৈভবে আপনার থেকে ভারী কে আছে? সেইখানে আমি তো একজন ক্ষুদ্র ভাঁড়, যার ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। সে কি করে আপনার থেকে ভারী হবে মহারাজ? কথার মার প্যাচে বেরিয়ে যেও না গোপাল। তুমি মহারাজকে হালকা বলেছো। আমি নিজের কানে শুনেছি গোপাল আমাকে হালকা বলেছে। আজ সভা এইখানে মুলতুবি করলাম। এই তো মহারাজকে তাতাচ্ছি, আর মহারাজ যেতেও যাচ্ছেন। কিছু অর্থ কামিয়ে নেওয়ার এটাই সুযোগ। আচ্ছা, কি খেঁচা কলে পড়লাম বলো তো বিজ্ঞানী? আমি তো কিছু ভাবতেই পারছি না। মন্ত্রী মশাই মহারাজকে তাতাচ্ছে, আর মহারাজ তেতে উঠে যা তা কাণ্ড করছে। কি করব আমি তো ভাবতেই পারছি না। কি আর করবে, আমরা তো সবই দেখেছি। মন্ত্রীমশাইয়ের উদ্দেশ্যটাও খুব পরিষ্কার। ওই এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, এটাই তো মহারাজকে বোঝাতে পারছি না। গোপাল, রানীমার সঙ্গে তোমার মা ছেলে সম্পর্ক। রানীমা তোমাকে অত্যন্ত স্নেহ করেন। তুমি তুমি রানীমাকে জানাও। হ্যাঁ, ঠিক বলেছ বিজ্ঞানী। 1 সপ্তাহ পর কি হয় দেখি, তারপর রানীমাকে জানাতেই হবে, বুঝলে? এই মাংসের কাবাব আমাকে আরো দাও তো। মহারাজ, অত্যধিক খাওয়া হয়ে যাচ্ছে, মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো নয় মহারাজ। পাচো, তুমি দাঁড়িয়ে না থেকে কাবাব দাও। আর তো নেই মহারাজ, সব শেষ করে দিয়েছেন আপনি। আপনি একাই তো পুরো হাঁড়ি খেয়ে শেষ করেছেন। তবুও তো আমার খিদে এখনো মেটেনি। এবার আর কি কি খাবার আছে বলো দেখি। মহারাজ, মহারাজ শেষ পাতে মিষ্টি। নিয়ে এসো, যত আছে সব নিয়ে এসো। মহারাজ ক্ষান্ত দিন, ক্ষান্ত দিন, এভাবে খাবেন না, আপনার শরীর খারাপ হবে মহারাজ। গোপালের এত বড় আস্পর্ধা, আমাকে বলে কিনা আমি হালকা। আমি খুব শিগগিরই ভারী হয়ে দেখাবো। বসতে তো পারছি না।
তার মানে আমি গোপালের থেকেও বেশি মোটা হয়েছি। আজ দেখাবো গোপালকে আমি হালকা না গোপাল হালকা। গোপাল, এই যে আমি দাঁড়ি পাল্লায় বসলাম। এবার তুমি এসে বসো, দেখি কে হালকা আর কে ভারী। মহারাজ, আমার অভিজ্ঞতা বলছে আপনি এখন আমার থেকে ভারী। কথায় নয়, কাজে করে দেখাও। না, নাও নাও, পাল্লায় ওঠো। পাল্লা তো আগে থেকেই উঠে আছে মহারাজ, আমি বসবো কি করে? পাল্লার উপরে ঝুলে পড়ো। তুমি না পারলে প্রহরী তোমাকে সাহায্য করবে। না না না, কাউকে আসতে হবে না, আমি পাল্লার উপর ঝুলছি। এখন আমাকে লাফ দিয়ে পাল্লা ধরতে হবে। উফ, কি কপাল করেছি। মহারাজ, আপনি ভারী প্রমাণ হয়ে গেছে। গোপাল হালকা। গোপাল দেখুন ঝুলছে। নিন, এবার আপনি উঠে পড়ুন। প্রহরী, আমাকে তুলে ধরো। আমি নিজে নিজে উঠতেই তো পারছি না। আসলে মোটা হয়ে গেছি তো, তাই একটু কষ্ট হচ্ছে। দেখুন মহারাজ, আপনি উঠতে পারছেন না, আর আমি ওখান থেকে টুক করে লাফিয়ে নেমে পড়লাম। শরীর কিন্তু আমার খুব সতেজ এবং চাঙ্গা। শোনো, আমি তো সিংহাসনে বসতেই পারছি না, তাই আমি এখন সভা বাতিল করে দিলাম। ওহ, ওহ। মহারাজ, এবার আপনি আপনার শয়নকক্ষে গিয়ে বিশ্রাম নিন। আমি রাজসভা পরিচালনা করব। এই ষড়যন্ত্রটা তার মানে এই জন্য করা, হ্যাঁ? আজকের সভা তাহলে এখানেই শেষ। কালকে আমি সভা পরিচালনা করব। মহারাজ যতদিন অসুস্থ থাকবেন ততদিন এই রাজ্যের দেখাশোনার দায়িত্ব আমার। ভাববই তো, তুমি মহারাজকে এমন ওষুধ দেবে যাতে মহারাজের খিদে আরো বেড়ে যায়। এই রকমই ওষুধ দিচ্ছি যাতে মহারাজের আরো খিদে পায়, একদম ওই রাক্ষসে খিদে। খেয়ে খেয়ে মহারাজ যাবেন ফুলে, তারপর দুম পটাশ, আর তারপরই মন্ত্রী মশাই আমাদের রাজপাট সামলাবেন। মন্ত্রমশাই চালটা ভালো চেলেছেন, হ্যাঁ? গোপালের সঙ্গে মহারাজের লড়াই লাগিয়ে দিলেন, এবার নিজে নিজে খেতে শুরু করে দিলেন। আর মন্ত্রী মশাই এই সুযোগে রাজকোষ থেকে অর্থ কিছু নিচ্ছেন। একটু বিলি করুন, বেতনের টাকায় তো আর চলে না। সব হবে, সব হবে। আর কয়েকটা দিন যেতে দাও। মহারাজের আরো খিদে বাড়ুক, তবেই তো উপায় হবে। প্রণাম রানীমা। গোপাল, কিছু একটা করো গোপাল, মহারাজ তো খুব অসুস্থ। আমি নিশ্চয়ই কিছু একটা করবো রানীমা, আমাকে 2 দিন একটু ভাবতে সময় দিন। ঠিক আছে গোপাল, তোমাকে ঠিক 2 দিন সময় দিলাম। 3য় দিন তুমি উপায় বার করে আমার কাছে এসো। অবশ্যই রানীমা, এটা আমার কর্তব্য। মহারাজকে সুস্থ করে তোলা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি এখন আসি রানীমা। এসো গোপাল। সত্যি তো, খেয়ে খেয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি আর অসুস্থ হয়ে পড়ছি। কোনো কায়িক পরিশ্রমই করতে পারছি না, রাজসভায় যেতে পারছি না। চেষ্টা তো করছি খাওয়া কমাতে, কিন্তু খিদে তো দিনের পর দিন বেড়েই চলেছে। আপনার এই রাক্ষসে খিদে বন্ধ করুন মহারাজ। কেন মন্ত্রীর কথায় গোপালের সঙ্গে এভাবে লাগতে গেলেন? সব সব দোষ গোপালের। দর্পণে আপনার চেহারা দেখেছেন মহারাজ? গোপাল আমাকে উত্তেজিত করেছে, তাই তো আমি আজ এই অবস্থায় চলে এসেছি। আমার সামনে ওই গোপালের নাম করবে না রানী। আমি এখন একটু ঘুমাবো। কে গো, কি ভাবছো? মহারাজের কথা গিন্নি, মহারাজকে সঠিক রাস্তায় ফেরাতে হবে। সেটা কিভাবে সম্ভব? মহারাজ বলে তোমার কথাই শুনছেন না? সেটাই তো ভাবছি গিন্নি, কিভাবে মহারাজকে আমার কথাগুলো শোনাবো। এদিকে মন্ত্রী মশাইয়ের দাপটে রাজকোষাগার যে শূন্য হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। কোষাধ্যক্ষ আমাকে বলেছে। তাহলে উপায়? সেই উপায়টাই তো খুঁজে চলেছি গিন্নি, খুঁজে চলেছি। পেয়েছি, উপায় পেয়েছি। কাল সকালে এই মহারাজের সঙ্গে দেখা করতে হবে। দেখি মন্ত্রী মশাই কার বুদ্ধি বেশি, আপনার নাই গোপালের।
মহারাজ, রাজকোষ প্রায় শূন্য। এবার রাজ্য চালানো কঠিন হয়ে যাবে। আপনার রাক্ষসে খাবার জোগাড় করতে পাচক হিমশিম খেয়ে যাচ্ছে মহারাজ। কি করি রানী, আমার যে সংযম হচ্ছে না। আমি তো চেষ্টা করছি, কিন্তু খুব খিদে পাচ্ছে, তাই আবার খেয়ে ফেলছি। রানীমা, গোপাল দাদা দেখা করতে এসেছে। কি দরকার? না না না, গোপালকে এখানে আসতে হবে না। মহারাজ, গোপাল আপনাকে অনেকবার অনেকভাবে বাঁচিয়েছে, তার সঙ্গে এরকম ব্যবহার করবেন না। দেখুন না কি বলতে চায়, ওকে আসতে বলুন। ঠিক আছে, পাঠিয়ে দাও। এই গোপালটাকে কৃষ্ণনগর থেকে হাঁটাতেই হবে। হুট করে অন্তপুরে চলে গেল, কি জানি ওখানে গিয়ে আবার কি মতলব করবে। মহারাজের জয় হোক। যা বলা তাড়াতাড়ি বলো, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আমি আপনার সঙ্গে কথা বলতে আসিনি মহারাজ, আমি রানীমার সঙ্গে কথা বলতে এসেছি। রানীমা, কাল ভোর রাত্রে আমার দিব্য দৃষ্টি হয়েছে। হঠাৎ আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তার অর্থ? অর্থ কিছু নেই, শুধু বিশ্বাস। আমার কুলদেবতা আমাকে দেখা দিয়ে বললেন, আজ থেকে তুই ভবিষ্যৎ দেখতে পাবি। বটে, তুমি আমার ভবিষ্যৎও দেখতে পাচ্ছ। তা আমাকে দেখে বলতো আমার ভবিষ্যৎ কি? বলছি, তার আগে রানীমা, আপনাকে কঠিন এবং কঠোরভাবে থাকতে হবে, কিন্তু অল্পতে ভেঙে পড়লে চলবে না। নিশ্চয়ই কিছু বুদ্ধি বার করেছে গোপাল। হাতে মাত্র 10টা দিন মহারাজ। তার হাতে 10টা দিন? কার আবার? আপনার। তা 10টা দিনের পর কি হবে? আপনি সজ্ঞানে স্বর্গধামে যাবেন। মানে কি বলতে চাইছো তুমি? মানে আপনার আয়ু আর মাত্র 10টা দিন। এই 10টা দিন আপনার হাতে আছে। এবার বলুন মহারাজ, আপনি কি করবেন? এই সব ভুলভাল কথা বলার জন্য তোমাকে আমি কিন্তু কারাগারে দেব। আপনি আমাকে কারাগারে দিতেই পারেন মহারাজ, তাতে কি আপনার ভবিষ্যৎ বদলাবে মহারাজ? আপনি 10 দিন পর যদি স্বর্গধামে যান, রানীমা রইলেন, রানীমা আমায় কারাগারে নিক্ষেপ করবে। যদি 10 দিন পর আমি বেঁচে থাকি, তাহলে কিন্তু তোমাকে আমি প্রাণদণ্ড দেব। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। 10টা দিন বেঁচে নিন, আমার ভবিষ্যৎ দেখা কখনো ভুল হবে না। আমি এখন আর আপনার সামনে আসবো না, আমি একেবারে 10ম দিনে আপনার সামনে দাঁড়াবো। রানীমা, চলি। আমি মহারাজকে দেখে যা বলার বলে দিয়েছি। আসি মহারাজ, আসি রানীমা। ও রানী, বলছি গোপাল এসব কি কথা বলে গেল? বুঝেছি গোপাল, বুঝেছি। আর কেউ না বুঝে থাকুক, আমি বুঝেছি। মোক্ষম আঘাত তুমি দিয়েছ, দেখা যাক এই আঘাতে মহারাজ নিজেকে বদলাতে পারেন কিনা। গোপালের কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মহারাজ। আমার কোনো কাজে মন লাগছে না, আমি একটু একা থাকি। হ্যাঁ, এগিয়ে বাবা, সবাই যদি চলে যায়, আমি একা একা কি করব? আর গোপালের কথা যদি সত্যি হয়, তাহলে তো আর মাত্র 10টা দিন বাঁচবো। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম রানীমা। রানীমা, যা বলেছি তার সর্বৈব মিথ্যা। আপনিও জেনে রাখুন, এটা মিথ্যে কথা, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমার গণনা ভুল হয় রানীমা। আমি মহারাজকে মৃত্যু ভয় দেখাতে চেয়েছি, এবং এই মৃত্যু ভয় মহারাজকে ঠিক পথে নিয়ে আসবে, এই বিশ্বাস করি। তুমি যখন কথা বলছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা সত্যি নয়, মিথ্যে। গোপাল, মহারাজের জন্য, কৃষ্ণনগরের জন্য তোমার এই উদ্যোগ আমি চিরকাল মনে রাখবো। আরেকটা কথা রানীমা, আপনি খাজাঞ্চি মহাশয় এবং কোষাধ্যক্ষ মহাশয়কে আদেশ দিন যেন আর বাড়তি কোনো মোহর কোনো কারণে মন্ত্রী মশাই নিতে না পারেন। ঠিক আছে, আমি তোমার এই কথা যথাযথ পালন করব। আর একটা কথা, রাজবৈদ্যর দেওয়া ওষুধ যেন মহারাজ আর সেবন না করেন। আমি এখন আসি। এসো গোপাল, তোমার সব কথা মনে থাকবে। এসো। মহারাজ, এখন কেমন আছেন? কদিন হলো রানী? 3 দিন কেটে গেছে মহারাজ। হ্যাঁ, তাহলে হাতে আর কদিন বাকি? আর 7 দিন। এই পাচক, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। দেখতে পাচ্ছ না, আর তো মাত্র 7টা দিন। আমার মুখ দিয়ে খাবার নামবে না। চলে যাও, চলে যাও। ওকে যেতে বলো রানী, যেতে বলো। ঠাকুর, তুমি এখন যাও। মহারাজ যদি খেতে চান, আমি তখন তোমায় খবর দেব।
বিষয়টা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো। মহারানী খাজানজিকে আদেশ দিয়েছেন যে রাজকোষ থেকে কোনো অর্থ ব্যয় করা চলবে না। মহারাজ ঘর বন্ধ করে বসে আছেন, আমার ওষুধ পর্যন্ত সেবন করছেন না। পাচক ঠাকুরের কাছে খবর নিয়েছিলাম, তো পাচক ঠাকুর বলছে কোনো খাবারই গ্রহণ করছেন না মহারাজ। তার মানে মহারাজের শেষ অবস্থা, এবার রাজ্যভার সামলাতে হবে। কাল একবার মহারাজের সাথে দেখা করে আসবো। আমিও যাব। সেনাপতি, তোমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে আমি রাজ্য দখল করতে পারি। আমি প্রস্তুত। রানী, আজ আজ তো 10ম দিন, তাই না? হ্যাঁ মহারাজ, আজ 10ম দিন। আমি কিন্তু এখনো জীবিত আছি রানী। সেটা ঈশ্বরের আশীর্বাদ মহারাজ। গোপালকে কি খবর দেওয়া হয়েছে? গোপাল হাজির মহারাজ, আমার সাথে সাথে আপনার সভাসদগণ সবাই উপস্থিত মহারাজ। গোপাল, তুমি নাকি মহারাজকে মৃত্যু ভয়ে দেখিয়েছ? আমি আপনার কাছে কোনো কৈফিয়ত দিতে রাজি নই মন্ত্রীমশাই। আমি দুজনের কাছে কৈফিয়ত দিই, এক মহারাজ, 2 রানীমা। আপনাদের কারো কাছে কোনো কৈফিয়ত দেব না। দেব না বললে তো হবে না গোপাল, আমি তো কৃষ্ণনগরের মন্ত্রী, সুতরাং আমার জানার অধিকার আছে। মন্ত্রীমশাই, আপনি উত্তেজিত হবেন না, উত্তেজনা প্রশমন করুন। গোপালের কাছে আমার কিছু প্রশ্ন আছে, গোপালের উত্তর পেলে আপনারা সবাই সব কিছু বুঝতে পারবেন। আপনি প্রশ্ন করুন রানীমা। হাতে মাত্র 10 দিন, এটা মিথ্যে ভবিষ্যৎবাণী, তাই না গোপাল? আপনি যথার্থই বলেছেন রানীমা। আমি কোনো ভবিষ্যৎদ্রষ্টা নই, আমি একজন ভাঁড়। মহারাজের মনোরঞ্জন করাই আমার কর্তব্য। তার মানে তুমি আমাকে ভয় দেখিয়ে গেছো, আর আমি ভয় পেয়ে এই 10 দিন কিছুই না খেয়ে। কিছু না খেয়ে সুস্থ আছেন, আর আপনার অস্বাভাবিক অবস্থার সুযোগ নিয়ে রাজকোষ প্রায় শূন্য করে দিয়েছে এই মন্ত্রী মশাই। রাজবৈদ্য, তুমি মহারাজকে খিদে কমানোর ওষুধ দিয়েছো, তাই না? তাহলে উল্টে খিদে বেড়ে গেল কি করে? মুখে কথা নেই, হ্যাঁ? যাক মহারাজ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি থেকে কি হয়েছিল, আর এখন কি হলো। এবার আপনি আমাকে শাস্তি দিন। শাস্তি? কেন? ওই মিথ্যা বলার অভিযোগে। মাঝে মাঝে কিছু মিথ্যে শরীরের পক্ষে ভালো হয়, এটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারলাম। তোমার এই মিথ্যের জন্য আমি আবার পূর্বাবস্থায় ফিরে এসেছি। এর যে বড় আনন্দের কিছু আছে। গোপাল, ও গোপাল, তোমার বুদ্ধি যে আবার আমাকে বাঁচালো। মন্ত্রীমশাই পেঁচালো, গোপাল মহারাজকে বাঁচালো। শুধু মহারাজকে নয়, রানীমার সিঁথির সিঁদুরটাও রক্ষা করেছে গোপাল। তোমার অনেক উন্নতি হোক গোপাল। প্রহরী, এই দুজনকে এক্ষুনি কারাগারে নিয়ে যাও। রাজবৈদ্য, তোমার ঔষধে মানুষ বাঁচবে, তা না করে তোমার ঔষধই তো আমাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। ছি, 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 ছি। না 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 না, তোমাকে ক্ষমা করা যায় না। কারাগারে থেকে তুমি আগে সৎ মানুষ হয়ে ওঠো, তারপর আবার আমি তোমাকে কাজে বহাল করব, এ আমি কথা দিলাম। গোপাল, গোপাল, এখন তো আমাকে সভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো করতে হবে। আর তুমি আমার প্রধান পরামর্শদাতা হয়ে থাকবে, আর আজকের থেকে তোমার বেতন বেড়ে গেল। আর তোমার ঘরের কাজ করবার জন্য আমি একজনকে নিয়োগ করলাম। আমি ধন্য হলাম মহারাজ। যার গোপাল সহায়, তার সব কিছু ভালো হয়। ভাবতে বসলেন? কি ভাবা উচিত বলে তোমার মনে হয়? প্রজাদের দুর্দশা কিভাবে দূর করব সেটা ভাবছি। ভাবনা দূর করুন মন্ত্রীমশাই। মহারাজ গোপাল আমাকে এই বিপদের কথা অনেক আগে থেকেই বলেছিল, তাই আমি বন্যার সাথে কিভাবে লড়তে হবে সেটা নিয়ে ভাবতে ভাবতে একটা যন্ত্র আবিষ্কার করে ফেললাম। ওহ বিজ্ঞানী, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব। এই পাকা ধানে মই দিতে এসেছে রে, আমার সৌভাগ্য মোটেই দেখতে পায় না, প্রতিবাদ করতেই হবে। বাহ বাহ, বন্যা মোকাবিলার জন্য যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। দেখো দেখো মন্ত্রী, দেখো। ও দেখে এখন কিছু হবে না মহারাজ, শিওরে সমন দাঁড়িয়ে যন্ত্র কাজ করবে কি করবে না ওই বিবাদের মধ্যে এই সময় না পড়াই ভালো। আমি আজ থেকে এই বাঁধ মেরামতের কাজ শুরু করে দিচ্ছি। অত উতলা হচ্ছেন কেন মন্ত্রী মশাই? আমাদের বিজ্ঞানীর এলেম আপনি জানেন না।
বিজ্ঞানীর কত যন্ত্র কতভাবে রাজ্যের উপকারে লেগেছে সেসব ভুলে গেছেন? বলো বলো বিজ্ঞানী, কি যন্ত্র আবিষ্কার করেছো? গোপাল আমাকে বলেছিল যে প্রতি বছর বন্যায় রাজ্যবাসীর খুবই কষ্ট হয়। দেখো না, ফেলে দেওয়া জিনিস দিয়ে অভিনব কিছু আবিষ্কার করে বন্যা নিয়ন্ত্রণ করা যায় কিনা। আল, তুমি এত ভাবো? এই কৃষ্ণনগর রাজ্য নিয়ে এত ভাবো? বাবা বাবা বাবা, এবার আমি ভাবছি যে গোপালকেই ভাববার জন্য রেখে দেব আর তোমাকে স্বেচ্ছা অবসর দেব। এই মাটি করেছে। বলো বলো বিজ্ঞানী, কি জিনিস আবিষ্কার করেছো? জল শোষণ যন্ত্র। জল যন্ত্রণা করতে দূর বিজ্ঞানী বানিয়েছে যন্ত্র, জমা জল হবে দূর, এটাই যন্ত্রের মন্ত্র। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। সভাকবি যথার্থই বলেছে মহারাজ। তাহলে আজ থেকেই লেগে পড়ো। জল তো সর্বত্র, কোথাকার জল কিভাবে দূর করব? কি করে যে আপনি মন্ত্রী হলেন কি জানে? কৃষ্ণনগরের ভূগোল ইতিহাস কিছুই তো জানেন না। মরা খালের কথাটা ভুলে গেলেন? নদীর জল ওই খালে ফেলবো, শুধু খালের মুখগুলো কোদাল দিয়ে পরিষ্কার করতে হবে। ও আপনি ভাববেন না আমি সব চাষিদের লাগিয়ে দেব, তারা তাদের জমির স্বার্থে নিজেরাই এগিয়ে এসে কাজ করবে। ধন্য ধন্য গোপাল, সত্যি গোপাল হলো ভরসা। গোপালই হলো আমাদের ভরসা, যার গোপাল নেই তাদের তো কপালই ফর্সা। মন্ত্রীমশাই ফেটে একেবারে চৌচির হয়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, পয়সা রোজগার করার জায়গাটা বন্ধ হয়ে গেল না। বিজ্ঞানী, বৃষ্টিটাকে কমতে হবে, নইলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না। বৃষ্টি কমে যাবে, আকাশের গতি প্রকৃতি দেখে তাই মনে হচ্ছে কালকে সূর্য উঠবে। আমাদের সমস্যা জমা জল, বন্যা। এই জল শোষণ যন্ত্রটা দিয়ে কাজ শুরু করে দিতে হবে, নইলে নইলে কৃষ্ণনগর ভেসে যাবে। আমি এখন আমার বানর সেনাদের বাড়ি বাড়ি যাব, ওদের বাবা মাদের নিয়ে জল শোষণের কাজটা করাবো। চলো বিজ্ঞানী, আমরা আমাদের কাজে লেগে যাই। না, বৃষ্টিটা একটু ধরেছে, এইসব কাপড় চোপড় গুলো ভালো করে কেচে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যতখানি হয়ে যায় ততটাই লাভ। ই বে আক্কেলে বৃষ্টি কদিন ধরে পড়েই চলেছে। আকাশের পেট ফুটো হয়ে গেছে। হ্যাঁ, কিরকম হলো? আমার পুকুরে গোপালের বউ কেন? আমার পুকুর কি বারোয়ারি পুকুর? না, এ তো ভালো কথা নয়। এক্ষুনি দেখাচ্ছি মজা। এই যে শুনছো? ও গোপাল গিন্নি, মন্ত্রী মশাই তোমাকে ডাকছে গো। আমার পুকুরে তোমাদের কে কাটতে বলেছে? যাও এখান থেকে, ওঠো। এটা কিরকম কথা হলো মন্ত্রী মশাই? বলি সারাদিন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু ধরেছে, ময়লা জামা কাপড় গুলো কাচতে হবে না? আমরা কাচবো কোথায়? হ্যাঁ আমার মাথায়। হ্যাঁ, তাই চলো সই, মন্ত্রী মশাইয়ের মাথাতেই কাচ্ছি। হ্যাঁ, মস্করা হচ্ছে আমার সাথে? মস্করা ভালোই ভালোই না গেলে পেয়াদা রাখবো। যাও, গোপালের কাছে যাও, ওই মরা খালেই যাও, ওখানে গিয়ে কাপড় জামা কাচো। যাও এখান থেকে, যাও। যাচ্ছি। অত দমকাবার কি আছে? চলেই যাচ্ছি, এই চলো সবাই। আমার পুকুরে প্রবেশ নিষেধ। কি গো, কাপড়গুলোকে নিয়ে ওইভাবে বসে আছো কেন? কি হয়েছে কি? কি আবার হবে? অদৃষ্ট গো, অদৃষ্ট। আহা, কি হলো পরিষ্কার করে বলো না, নইলে বুঝবো কি করে? তুমি তো জানো আমাদের এখানে দুটো পুকুর, একটাই আমরা খাবার জল নিই আর একটাই কাপড় জামা কাচ্ছি। হ্যাঁ জানি তো। মন্ত্রী মশাই ওখান থেকে তাড়িয়ে দিয়ে বললেন আমার এখানে কাঁচা চলবে না, আমাদের রীতিমতো ধমক দিয়ে বার করে দিলেন। ও আসলে মন্ত্রী মশাইয়ের মাথায় এখন একটু আগুন জ্বলছে। আজ সারা রাত পুকুরে মাথা ডুবিয়ে বসে থাকবেন, কাল ঠান্ডা হয়ে যাবে, কালকে গিয়ে সব কাপড় কেচে নিও, কেমন? বলছি। ওই দেখো আবার কিরকম বৃষ্টি এলো।
নদী উথাল পাতাল বন্যা এলো বলে হ্যাঁ? ও যতই বৃষ্টি আসুক বন্যা এসে আর ভাসাতে পারবে না। জল শোষণ যন্ত্র চলে এসেছে। এখন আমরা বন্যার জল ধরে রাখবো চাষের জন্য। বিজ্ঞানীর আবিষ্কার। সব কাজ শেষ করে এলাম, খুব ক্লান্ত বুঝলে। ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে এসো, আমি তোমার জন্য জল খাবার করে নিয়ে আসছি। হ্যাঁ আজ একদম বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার, আর বন্যারও ভয় নেই। আজ সব কাপড় চোপড় গুলো কেচে নি। হ্যাঁ গোপালগিনি, দেখো দেখো মন্ত্রী মশাই তাঁবু খাটিয়ে বটার ঘরটাকে নিয়ে বসে আছে। আমরা কাপড় কাচতে এসেছি। না না, মাগনায় আর কিছু হবে না। হ্যালো করি কাচো জামা কাপড়, আমরা কি আর তোমাদের পথ? তার মানে ঘটা ঘটা গোপাল গিন্নিকে মানেটা বলে দে। প্রত্যেক জামা কাপড়ের জন্য একটা করে মোহর এখানে ফেলতে হবে। যদি তোমার ওই 5টা জামা কাপড় থাকে তাহলে তোমাকে 5টা মোহর ফেলতে হবে। এটা আবার কি অদ্ভুত নিয়ম? তোমার স্বামী আমার বাড়া ভাতে ছাই দিল, আমাকে তো দোতলাটা বানাতেই হবে। তোমাদের ঘাড় ভেঙেই বানাবো। আজ থেকে এই নিয়মটা লাগু হলো, যে মোহর ফেলবে সেই কাচবে। এটা আমার পুকুর, আমি আমার ইচ্ছা মতো কাজ করব। এখন কি করবে ভাবো। এই দিন কাল কি পড়লো? কাপড় কাচার জন্য 5টা করে মোহর দিতে হবে। হ্যাঁ মানেটা কি? মানেটা এই, ওই যে মন্ত্রী মশাই বলেছেন ফেলো মোহর কাচো কাপড়। ঠিক আছে ঠিক আছে, কাপড় তোমাকে কাচতে হবে না। কি বলি, ময়লা কাপড় বাসি কাপড়ে থাকবো নাকি? নমো রমো ছি। ওই ময়লা কাপড়েই আমি বাজিমাত করব বুঝলে। কাল কাদা লাগানো এই ফতুয়া পরে রাজসভায় যাব, দেখবো মহারাজ কি বিচার করেন। গোপাল, এ কি তুমি রাজসভায় এসেছো ময়লা জামা পরে? রাজসভার একটা শিষ্টাচার আছে গোপাল। মহারাজ আপনি তো জানেন এখানে দুটো পুকুর, একটা খাবার জলের আর একটা কাপড় কাচা ইত্যাদি প্রভৃতির জন্য। তা মন্ত্রী মশাইয়ের পুকুরে কাপড় জামা কাচতে গেলে পয়সা দিতে হচ্ছে। ইরে, এখন মহারাজ যদি বলে কাপড় কাচতে দিতে তাহলে তো হয়ে গেল। না 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 না, এখানে আমি কিছু বলতে পারবো না গোপাল। ওটা তো মন্ত্রীর ব্যক্তিগত পুকুর, ওখানে আমার হস্তক্ষেপ ভালো দেখায় না। আমি পুকুরেতে কত ওষুধ দিয়েছি মাছ চাষ করব বলে। বেশি কাপড় কাচা হলে জল দূষিত হয়ে যাবে মহারাজ। আমি মোহর নিয়ে আমার পুকুরকে ওষুধ দিয়ে দূষণমুক্ত করছি মহারাজ, এই জন্যেই আমার মোহর নেয়া। ঠিক ঠিক, অল্প অল্প করে কাপড় জামা কাচো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে কাপড় কাচার জন্য 50 মোহর দেওয়া হবে, কিন্তু তোমাকে যে পরিষ্কার হয়ে আসতে হবে। এই তো গোপাল কাপড় কাচার জন্যে মোহর পাচ্ছে, তার মানে কাল মোহর নিয়ে আমার পুকুরে জামা কাপড় কাচতে আসবে। ওটা তো হাত ঘুরে আমার কাছেই আসবে। মন্ত্রী মশাই কিছু ভাবছেন আর মিটি মিটি হাসছেন। কাল আপনার হাসা বেরিয়ে যাবে। ঠিক আছে মহারাজ, তাই হবে। এই দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে। ব্যাস হয়ে গেল। ভাবলাম তোলা জলে কাপড় জামাগুলো কাচি, হয়ে গেল। কি যে হবে কে জানে। পুটি, এই পুটি, এই বাড়ি আছিস? গোপাল দাদার গলা। এই বৃষ্টিতে কোনো বিপদ আপদ হলো না তো? গোপাল দাদু, ভেতরে এসো। হ্যাঁ এই শোনো পুটির বাবা, আজ রাতে তোমার ঘরের সামনে একটা কুয়ো খুঁড়ে ফেলো, জল ধরো। আজ আর কাল বৃষ্টি হবে,
আমি সবাইকে জনে জনে বলে এসেছি। এ কথা কেন বলছো গো গোপাল দাদা? জল ধরে রাখলে ভবিষ্যতে কষ্ট হবে না। আর পুটিমা, তুমি কাল তোমার সব জামা কাপড় নিয়ে মন্ত্রীর পুকুরে যাবে। সবাই যাচ্ছে। মন্ত্রী মশাই কিছু বলবেন না তো? কি বলবেন? আমি থাকবো না? হ্যাঁ, কোনো ভয় পাবে না। আমাকে ভরসা নেই? মা, কি বলছো গো গোপাল দাদা? আমরা নিজেদেরও এত বিশ্বাস করি না যতটা তোমাদের করি। ঠিক আছে, কাল সকালে জামা কাপড় নিয়ে মন্ত্রীর পুকুরে যাব। ব্যাস, আসি রে। শোনো, আমি তোমার বাড়ি এলাম একটা প্রয়োজনে, বুঝলে? বলো না, কি প্রয়োজন? তোমার জল শোষণ যন্ত্রটা আমার লাগবে। আবার বৃষ্টি পড়ছে বলে ভয় পাচ্ছ? বন্যার আর ভয় নেই। না না, আমি আর বন্যার ভয় করছি না বিজ্ঞানী। আমি মন্ত্রীকে একটা শিক্ষা দিতে চাইছি। জল কি কারো ব্যক্তিগত সম্পত্তি হয়? জল হাওয়া এ তো সবার জন্য। আমি বুঝেছি, ঠিক আছে, নিয়ে যাও জল শোষণ যন্ত্র। অনেক ধন্যবাদ তোমায় বিজ্ঞানী। আমি এখন আসি, কেমন? আমার এখন অনেক কাজ। এই বৃষ্টিতে ভিজে ভিজে সব করতে হবে, অনেক জায়গায় যেতে হবে। যাই করো গোপাল, শরীরটা যেন ঠিক থাকে। তোমাদের ভালোবাসায় কেউ আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আসি বিজ্ঞানী। কিছু হলো? মানুষটা কোথায় গেল? এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরলো না। পাতা নিয়েও যায়নি। দেখি দেখি, একটা কিছু বিপদ না বাঁধিয়ে ছাড়বে না। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ওহ গিনি, চট করে গামছাটা দাও তো, মাথাটা ভালো করে মুছি। এত রাত পর্যন্ত এই বৃষ্টিতে কোথায় ছিলে গো? আমার কি একটা কাজ গিন্নি, শতেক কাজ নিয়ে বেরিয়েছি। শরীরটা তো রাখতে হবে। এত রাত পর্যন্ত কাজ করলে চলবে? এই বৃষ্টিতে ভিজে জ্বর জ্বালা হলে কে দেখবে শুনি? আরে আরে আরে, রাগ করো না। এই বৃষ্টি কাল দুপুর পর্যন্ত চলবে, তারপর আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কাল অনেক কাজ আছে আমার। কি কাজ গো? শোনো, কাল যত ময়লা কাপড় জামা আছে সব নিয়ে আমার সাথে মন্ত্রী মশাইয়ের পুকুরে যাবে। আমি ওই পুঁটি, ন্যাপলা, গুলটে, ট্যাপা, বুচকেদের বাড়ি বাড়ি বলে এলাম। কাল কি হবে গো? মন্ত্রী মশাইকে পরিষ্কার করা হবে। মন্ত্রী মশাইয়ের মনে অনেক ময়লা জমেছে তো। বাহ, ঠিক হবে, উচিত কাজ হবে। খাবার বারো, আমি চট করে হাত পা ধুয়ে আসি। 99, 100। বাবা, এই দুদিনেই 100 মোহর। কি করছো এখানে বসে? দোতলাটা তুলতে হবে না, তাই কত মোহর হলো দেখছি। চকি চকি, গোপাল তো কিচ্ছু ক্ষতি করতে পারেনি। কি বলো? গোপাল আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আমার মতো বুদ্ধি কোথায়? হয়েছিল বাঁধের কাজ বন্ধ করে আমায় পেঁচে ফেলবে। কেমন বুদ্ধি বার করলাম, উল্টে পেঁচে পড়ে গেছে। সত্যি তোমার কি বুদ্ধি গো! এই জন্যই তো মহারাজ আমাকে কত বেচে কত পরীক্ষা করে মন্ত্রীর জন্য নিয়েছে। তাই আমিও তোমাকে একটা উপহার দিতে চাই। ওরে বাবারে, কি আনন্দ যে হচ্ছে! কি উপহার দেবে গো? আজ রাতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করেছি, ওটাই হলো উপহার। ও, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। বিনে নুন টুন গুলো একটু পরিমাণ মতো দিও। আগের দিনে খিচুড়ি কিন্তু একদম নুন ছিল না। কি? আমার কোমল প্রাণী আঘাত! যাও রাতে হরি মটর খেও। এই রে, বিভ্রাট বাজিয়ে ফেললাম। ওগো, শুনছো? ভুল হয়ে গেছে গো। যা, চলে গেল। ঘটা, আজ গোপাল আসবে। ও কাল 50 মোহর পেয়েছে। সব মোহরগুলো নিয়ে নিতে হবে। মন্ত্রী মশাই বলতে বলতে তো দেখতে পাচ্ছি আসছে গোপাল। সাথে তোর কিন্নি। এসো গোপাল, এসো এসো।
এই তোমার কথাই আলোচনা হচ্ছিল। তা তো হবেই মন্ত্রী মশাই, কাল যে মহারাজের কাছ থেকে 50 মোহর পেয়েছি। তুমি 50 মোহর দিয়ে দাও, আজকের দিনের জন্য পুকুরটা তোমার। বাহ, খুব সুন্দর একটা কথা বললেন তো মন্ত্রী মশাই। তবে আমি সুন্দর কথাও বলতে পারি গোপাল, কিন্তু তুমি আমাকে সবসময় শত্রুই ভাবো। এই নিন মন্ত্রী মশাই 50 মোহর। তাহলে আজ পুরো দিন পুকুরটা আমার, কি তাই তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আজ পুরো দিনের জন্য পুকুরটা তোমার। তুমি যেমন খুশি জল ব্যবহার করতে পারবে, যা খুশি তাই করতে পারবে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। এনি নাও, তোমার যত ময়লা জামা কাপড় আছে কাচতে শুরু করো। হ্যাঁ গো, এই নিচ্ছি। বৃষ্টিটা এবার ধরেছে। ধরেছে মানে আজ থেকে আর বৃষ্টি হবেই না। হ্যাঁ, বিজ্ঞানী তার আবহাওয়া পরিমাপ যন্ত্র দেখে বলেছে। এইবার আমার একটা জাদু দেখুন মন্ত্রী মশাই। কি আবার জাদু দেখাবে তুমি? ওই গো, কোথায় গেলে সব? আর লুকিয়ে থাকতে হবে না, যে যার কাপড় চোপড় নিয়ে চলে এসো। পুকুরটা আজ আমার। কোথায়? কারা? কাদের কথা বলছো গোপাল? চারধারে একবার ভালো করে তাকিয়ে দেখুন মন্ত্রী মশাই। ও গোপাল দাদা, আমিও আছি, আমিও। এই নাও, সেই ভালো করে জামা কাপড় কাচো তো। আজকে পুকুরটা আমাদের, তোমাদের গোপাল দাদা। এই পুটি, ঘর মোছার নেতাটা নিয়ে আয় তো, সাবান দিয়ে কেচে নি। এটা কি হলো গোপাল? এটা তো বদমাইশি হচ্ছে। হচ্ছে, তা একটু বদমাশি হচ্ছে বই কি মন্ত্রী মশাই, কি আর করা যাবে বলুন? বদমাশের সাথে তো বদমাশি করতে হয়। এই বটা ঘটা, এবার আমি কি করব? সেটা আমি কি করে বলি বলুন? আপনি তো 50 মোহরের জন্য আপনার পুকুরটা আজকের মতো দিয়ে দিয়েছেন। আর তো আমাদের কিছুই করার নেই। দেখলেন তো মন্ত্রী মশাই, অতি চালাকের মাঝে মাঝে গলায় দড়িও পড়ে যায়। সব বাতিল করলাম বটা ঘটা, সব বাতিল। নে, এবার তোরা তোদের কাজ শুরু করে দে। মজুরি পেলেই শুরু করি। আমার মানুষ না, আয় দেখি জল শোষণ করে পুকুরের জল খালি করি। মানেটা কি? মানেটা হলো অকাল হোলি। হোলিতে রং দিয়ে খেলে আর আমরা জল দিয়ে খেলছি। হোলি হ্যাঁ। দে সব কটার গা ধুয়ে। আমাকে ভিজাচ্ছ কেন? এটা কি হচ্ছে গোপাল? আপনাকে পরিষ্কার করা হচ্ছে, আপনার মনের ময়লা পরিষ্কার করা হচ্ছে। কি হচ্ছে? মন্ত্রীকে ভেজাচ্ছ কেন? এই দেখুন না মহারাজ, গোপাল কি করছে। গোপাল আপনার মন পরিষ্কার করছে। মনে খুব নোংরা, মনে খুব ময়লা। মন্ত্রীমশাইয়ের মনে ময়লা? ময়লা নয়, ওটা কালো কয়লা। যতই কালো তুলতে থাকো, কয়লার কালো উঠবে না গো। পুকুরটা জল শেষ করে দিলে। বৃষ্টিও থেমে গেছে, আর সবার ঘরে কুয়ো এসে গেছে। এখন আমরা আমাদের ঘরে বসে কাপড় কাচতে পারবো। কাল সারা রাত ধরে আমরা বাড়ির সামনে কুয়ো খুঁড়েছি। এখন মাস 2 চুপ করে বসে থাকুন। 2 মাসের আগে আর বৃষ্টি আসবে না, আর আপনার বাড়িতে তো কুয়ো নেই। বৃহস্পতি এই বুদ্ধি নিয়ে গোপালের সঙ্গে লড়তে গেছে। আমি এখন বাপের বাড়ি চললাম। 2 মাসের আগে আমি আসবো না। কিভাবে তুমি তোমার জামা কাপড় কাচবে ভেবে নিও। এই জন্যে আমাকে ছেড়ে যেও না। ফিরে এসো, ফিরে এসো লক্ষ্মীটি, ফিরে এসো। মন্ত্রীর গিন্নির পেছনে ছুটছে। এবার বটা আর ঘটা, তোমরাও মন্ত্রীর পেছনে ছোট। অনেক হয়েছে ছোটা। বটা ঘটা ক্লান্ত। এবার আমাদের আপনার চরণে স্থান দিন। মহারাজ, এদের ছোটখাটো কোনো কাজে লাগিয়ে দিন। তোমরা কাল সকালে রাজসভায় দেখা করো। আর গোপাল, জামা কাপড় একেবারে ছকছকে করে কাল রাজসভায় এসো। তোমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ মহারাজ। ব্যাস, আর
একটা কথা অনেকদিন ধরে ভাবছিলাম মহারাজকে কিছু খাওয়াবো, সেটা আর হচ্ছিল না। কাল বাজারে নারকোল দেখে নিয়ে নিলাম। আপনি তো নাড়ু খেতে খুব ভালোবাসেন। এখন বলো তো নাড়ুটা হয় কি করে? কেন মহারাজ, আপনার গোপাল থাকতে আর চিন্তা আছে? গোপাল, তোমার গিন্নিকে বলো জব্বর করে নাড়ু বানাতে। আমরা সবাই মিলে নাড়ু খাবো। ও মা, তুমি যে ঘেমে নিয়ে গেছো গো, বসাতে কি আছে? হ্যাঁ? ওহ, বাবা, এক বস্তা নারকল মন্ত্রীমশাই কায়দা করে গছিয়ে দিলেন। কাল নাড়ু করে রাজসভায় নিয়ে যেতে হবে। রাগ কর না গিন্নি, মহারাজেরও ইচ্ছে যে তোমার হাতের নাড়ু খাবেন। আমি কি করি বলো? ঠিক আছে আর কি, এখন থেকেই লাগতে হবে, নইলে কাল সকালে সব হবে কি করে? হ্যাঁ? চিন্তা করো না গিন্নি, আমি হাত লাগাচ্ছি। বাহ 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 গোপাল, এ তো অপূর্ব নাড়ু। সবার তরফ থেকে তোমার গিন্নিকে অভিনন্দন জানিয়ে দিলাম। কিন্তু এক রাতের মধ্যে এসব করলে কি করে গোপাল? এইখানেই তো আপনার সঙ্গে আমার তফাৎ মহারাজ। সবাই আমার ভুঁড়ি নিয়ে আমাকে খোঁটা দেয়, কিন্তু মহারাজ এই বেঢপ ভুঁড়ি নিয়ে আমি যে খাটতে পারি আপনারা সেসব কল্পনাও করতে পারবেন না। তার মানে তুমি কি বলতে চাইছো? মহারাজ খাটতে পারেন না, অকর্মা? শোনো শোনো গোপাল, তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি। আমিও তোমার থেকে বেশি মোটা হব, আর তোমার থেকে বেশি কাজও করতে পারবো। আর কাল থেকে আমার শরীর তৈরি করার কাজ চলবে। যাব বাবা, এটা কি হলো? আজ সভা এখানেই শেষ। আয়, আমাকে আরো 2 হাতা পোলাও দাও তো। মহারাজ, এত খাবেন না, আপনার এত খাওয়ার অভ্যেস নেই, শরীর খারাপ করবে মহারাজ। শরীর খারাপ করলে রাজবৈদ্য আছে, মাসে মাসে বেতন দিচ্ছে কি মুখ দেখবার জন্য? আচো, আরেকটা কাতলা মাছের মুড়ো দাও তো আমার পাতে। আর প্রহরী, রাজবৈদ্যকে খবর দাও তো। যথা আজ্ঞা মহারাজ।